দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, বিএনপি এবং 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ অর্থাৎ বিএনপি সমমনা দলগুলি চেয়েছিল অন্তর্বর্তী সরকার যেন আগামী জুন জুলাইয়ের মধ্যে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে। সেটা হয়নি। আবার জামাত ইসলামী, শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত এবং এই বিপ্লবের অথবা অভ্যুত্থানের ছাত্ররা মনে করেছিল যে নির্বাচনটা আরও পরে হবে, এখন না। কিন্তু কোনোটাই আসলে হয়নি। একটুখানি বিপজ্জনক জায়গায় থেকে, চাপাচুপির মধ্যে থেকে প্রধান উপদেষ্টা 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে হঠাৎই একটা ভাষণ দিয়ে বললেন যে কিছু সংস্কার করে নির্ভুল ভোটার তালিকা করে যদি নির্বাচন দিতে হয় সেটা হবে 2025 সালের ডিসেম্বর নাগাদ। আর যদি আরও কিছু সংস্কার করে নির্বাচন দিতে হয় সেটা 6 মাস লাগবে, আরও বেশি। ফলে সেটা হবে 26 সালের মধ্যভাগে, 27 সেটা হবে এই যদি হয় অবস্থা, অর্থাৎ নির্বাচনটা আরও প্রায় 1 থেকে 1.5 বছর লেগে যাবে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমও এরকমই ইঙ্গিত দিয়েছেন যে 26 সালের মধ্যভাগে নির্বাচন হতে পারে, এর পিছনে যাবে না। অর্থাৎ নির্বাচনের রোডম্যাপ বা সংস্কারের রোডম্যাপ কোনোটাই সুস্পষ্টভাবে ঘোষিত হয়নি। যেটা হয়েছে, নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ জানা গেছে, এইটুকুই ভরসা। কিন্তু এতে কিছু দল, দুই পক্ষের দলগুলি অখুশি হয়েছে। এক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অখুশি হয়েছে, আরেক দল নির্বাচন এগিয়ে আনার জন্য অখুশি হয়েছে। অর্থাৎ যারা সরকার আছে এবং ছাত্র যারা এই সরকারকে সমর্থন করছে, তারা চাচ্ছিল যে নির্বাচনটা আরও পিছিয়ে দিয়ে তারা আরও কিছুদিন ক্ষমতায় থাকবে এবং অনেকগুলি সংস্কার করার ভালো চিন্তা তাদের মাথায় আছে। তাদের ধারণা যে সংস্কারগুলো নির্বাচিত সরকার এলে হবে না। এটা কেবল ছাত্র বা অন্য আশাবাদী লোকদেরই না, এটা এই আশঙ্কা, এই সন্দেহ অনেকেরই যে বিএনপি বা তার সমমনা দলগুলো আসলে ভোটের মাধ্যমে যদি একবার ক্ষমতায় চলে যায়, তারা তেমন একটা সংস্কারের দিকে মনোযোগী দিবে না। তারা ক্ষমতা কক্ষিগত না হোক অন্তত এবারে, কিন্তু ক্ষমতাকে ধরে রাখা, আঁকড়ে রাখার একটা চেষ্টা তাদের থাকবে, তারা ওই দিকেই মনোযোগী হবে। ফলে এই যে ঘোষণাটা এলো, কোনো পক্ষকে আসে, সকল পক্ষকে খুশি করা আসলে সম্ভব নয়। তবে এটা মুক্তিযুদ্ধকে বিতর্ক করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি। এটা যারা একটু ছাত্রদের মধ্যে যারা আছেন, কিংবা জামাত কিংবা হেফাজত কিংবা এরা এই বিপ্লবটাকে বড় করে দেখিয়ে 71-এর ভূমিটাকে খাটো করে দেখাতে চান। এই চেষ্টার মধ্যে ভারতও যুক্ত। অন্তত এই জায়গাটায় ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে 16 ডিসেম্বর উপলক্ষে একটা স্ট্যাটাস দিয়ে বলেই ফেললেন যে এই যুদ্ধে যেটা হয়েছে 71 সালে, সেটা ভারতীয়দের বিজয় হয়েছে। এই তাদের ভারতীয় সেনাদের আত্মত্যাগে তারা প্রকাশ করেছে, খুশি, তাদের কথা স্মরণ করেছে। এটা আসলে ভারত নতুন কথা না, এটা খুব পুরনো কথা। ভারত আমাদের এই স্বাধীনতা সংগ্রামের এত বড় 9 মাসের যুদ্ধ, আমাদের 30 লাখ লোকের শহীদ হওয়া, 2 লাখ মা বোনের ইজ্জত, অসংখ্য লোকের ঘরবাড়ি ছাড়া হওয়া ইত্যাদি ঘটনাগুলোর যে বিশাল একটা ত্যাগ আমাদের, এটাকে ভারত আমলে না নিয়ে কেবলমাত্র পাকিস্তানের সাথে তাদের যুদ্ধ এবং তারা বিজয় হয়েছে এটাই দেখাতে চায়। এটা আমাদের মুক্তিযুদ্ধকে তারা চরমভাবে অবদস্থ করা, খাটো করার চেষ্টা করছে। যদিও আমরা এটাকে তাদের নিজস্ব মত এবং আমাদের প্রতি তাদের অশ্রদ্ধা, মুক্তিযুদ্ধের প্রতি তাদের অসম্মানকে বহিঃপ্রকাশ, তার তীব্র প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন মহল থেকে। আমি মনে করি এটা আরও জোরালো প্রতিক্রিয়া আসা উচিত ছিল।
অন্তত যারা স্বাধীনতা সংগ্রামে তখনকার নেতৃত্বে দিয়েছিলেন যে আওয়ামী লীগ, তারা পালিয়ে থেকে অনেক কথা বলেন, ভারতে থেকে শেখ হাসিনা অনেক কথা বলেন, কিন্তু নরেন্দ্র মোদী এবং ভারতের যে রাষ্ট্রপতি ভদ্রমহিলা, তাদের এই বক্তব্যের কঠোর সমালোচনা আওয়ামী লীগের পক্ষ থেকে আসা উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু তারা করেনি। কারণ আওয়ামী লীগ আসলে যে তাদের ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকার বিনিময়ে তারা আর আসলে ভারতকে সব কিছু বিলিয়ে দেওয়ার কারণেই বা আওয়ামী লীগের এই দুরবস্থা তৈরি হয়েছে। তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু কার্যত মুক্তিযুদ্ধের সম্মানিত করা, তাদের চেতনাটা যে ভারত এভাবে ভুলণ্ঠিত করার চেষ্টা করে সবসময় করে আসছে গত 53 বছর ধরে, সেটাকে তারা আমলে নিতে চায় না। কারণ ভারতও তাদেরকে যেমন ক্ষমতা রাখতে চায়, তারাও ভারতের সহযোগিতায় ক্ষমতা থাকতে চায়, এখনও ফিরে আসতে চায়, তাদের এই উদগ্র বাসনা আছে। এটা যে একটা ভুল চিন্তা, ভুল, সেটা তারা বুঝলেও আমাদেরকে তারা ভিন্ন মেসেজ দিতে চায়। তো আমরা কিন্তু তাদের দাদাগিরি, বড় ভাই সুলভ আচরণ মেনে নিচ্ছি না। আওয়ামী লীগ মেনে নিল, এদেশে মানুষ মেনে নিচ্ছে না, অন্য দলগুলো মেনে নিচ্ছে না। ফলে ভারতে গেলে আবার একটা ভুল করলো এবং তাদের যে হীন মানসিকতা সেটারই আরেকবার তারা প্রমাণ দিল, সেটার বহিঃপ্রকাশ ঘটল। আমরা এর তীব্র নিন্দা জানাই। আসলে নির্বাচন নিয়ে কী হবে আমরা জানি না। যে নির্বাচন হয়ে গেলে আশা করি অবশ্যই সেটা নিরপেক্ষ নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে। সকলের পার্সিটি, সকল বলতে হয়তো আওয়ামী লীগের নির্বাচনে আসতে পারবে না, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ, যেসব মামলা, এগুলোকে মোকাবেলা করতে করতে তাদের মানুষের কাছে জবাবদিহি করতে করতে তাদের আদালতের পাড়ায় ঘুরতে ঘুরতে সময় যাবে। মানুষের মধ্যে ঘৃণা জন্মেছে আওয়ামী লীগ নিয়ে, খুন, গুণ, আয়নাঘর, লুটপাট ইত্যাদি ব্যাপারে তাদের জানি না কতদিন, তাদের অনেক দিন, অনেক কয়লা তাদের পড়াতে হবে, তারপরে যদি আসতে পারে তারা। আমি মনে করি তাদের আসলে আইন করে নিষিদ্ধ করার দরকার নেই। দেশের মানুষ অন্তর থেকে তাদের ঘৃণা করবে। এক ধরনের নিষেধাজ্ঞা মানুষের আওয়ামী লীগের প্রতি তৈরি হয়ে গেছে। অন্যান্য দল, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, এদের ঘাড়ে চড়ে সোয়ার হয়ে হয়তো কিছুটা তারা দাঁড়াতে পারে, কিন্তু সেটা আওয়ামী লীগের নামে তারা আত্মপ্রকাশ করে সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। তাইলে আমরা মনে করি যে নির্বাচনের যে সম্ভব যে তারিখটা ঘোষণা হলো, এখন হয়তো প্রধান উপদেষ্টা যে 6টি কমিশন যেগুলো আগে গঠিত হয়েছে, সেগুলো কমিশনের প্রধানদের নিয়ে তিনি একটা ঐক্যমতের কমিশন গঠন করে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করবেন। তিনি বারবারই বলছেন যে রাজনৈতিক ঐক্যমত ছাড়া আসলে এই বিপ্লব টিকিয়ে রাখাই খুব কঠিন হবে এবং সেটা রান করা খুব কঠিন হবে। অতএব এইগুলি আলোচনায় আসতেই হবে, একমত হতেই হবে দলগুলোকে। আর তবে নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে এবং বৈষম্যবিধি ছাত্ররাও অলরেডি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তারা হয়তো আগামী 2-1 মাসের মধ্যে একটি রাজনৈতিক দল ঘোষণা করবে, তারা নির্বাচনে যাবে। অর্থাৎ নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রধান উপদেষ্টা যদি আলোচনা সাপেক্ষে খুব শীঘ্রই একটি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে দেন, যেহেতু এটা একটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার, এই সরকারের অধীনে আশা হয়তো বা নির্বাচনটা হবে। যদিও ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার একটা প্রবল সম্ভাবনা দেখা দিছে, কারণ আদালত পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিচ্ছে। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসবে, দেশে চালু হবে। সরকার অধীনে নির্বাচনগুলো হবে, যেমন অন্তর্বর্তী সরকার। এটাও একটা তত্ত্বাবধায়কের অন্তর্বর্তী সরকার এবং এই নির্বাচনটা এই সরকারের অধীনই হবে। নির্বাচন কমিশন অলরেডি গঠন হয়ে গেছে, ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়ে গেছে। আমি মনে করি 1.5 বছর যথেষ্ট, কারণ অতীতে তত্ত্বাবধায়ক সরকার করে 3 মাসের মধ্যে নির্বাচন করতে, তারা ভোটার তালিকা হালনাগাদ করতাম, আরও কিছু কাজ করে। এবং 3টা নির্বাচন তো খুবই সুন্দর হয়েছে, 91, 96, 2001। এই নির্বাচনগুলো নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। যদিও 2008 একটা নির্বাচন হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনেই, কিন্তু সেটা গ্রহণ ছিল না। সেটা 2 বছরের মেয়াদ ক্ষমতায় ছিল তারা জোর করে, এবং সেটা নির্বাচনটাও গ্রহণযোগ্য হয়নি, কিন্তু বাকি 3টা তো হয়েছে। অতএব এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং সকল দলের অংশগ্রহণে সেই নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এবং নির্বাচিত সরকার যতই সংখ্যা থাকুক না কেন, মানুষের মনে এই নির্বাচিত সরকারটা এসে বাকি সংস্কারগুলো করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। যদিও বিএনপি বলছে তাদের ঘোষিত 31 দফায় তারা সংস্কারের কথা বলেছে, তারা প্রয়োজনে আরও সংস্কার করবে,
এবং অনেক দিন ধরে এই সংস্কার চলবে তারা এটা বলছে, যদিও মানুষ তাদের এই কথা অতীত কর্মকাণ্ডের কারণে বিশ্বাস করতে চায় না। কিন্তু গত 15-16 বছরের আওয়ামী দুঃশাসনের জাতাকলে পড়ে সকলেরই কিছুটা হলেও শিক্ষা হয়েছে, সকলে এখান থেকে লেসন নিয়েছে, সে অনুযায়ী ভবিষ্যতে তারা চলতে চেষ্টা করবে। আর যদি শিক্ষা না নেয়, যেমন ইতিহাসের শিক্ষা হলো কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটা সবাই বলেন, জ্ঞানী লোকেরা বলেন, সেটাই যদি সত্য হয় তাহলে আমার এই জাতির কপালে আরও অশেষ দুঃখ, দুর্ভোগ, দুর্দশা থাকবে। আমরা আসলে সেখানে আর যেতে চাই না, নতুন বন্দোবস্তের দিকে যেতে চাই। যারাই এখন আছেন তারাও সংস্কার করবেন, যারা ভবিষ্যতে আসবেন তারাও সংস্কার করবেন। এই সংস্কারগুলো অবশ্যই বৈষম্যের বিরুদ্ধে, ন্যায়, সুবিচার, সাম্যের পক্ষে, জনগণের কল্যাণে হবে, এটাই আমরা বিশ্বাস করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।